দর্শক আমন্ত্রণ যমুনার বিশেষ আয়োজন ডক্টরস অন কল প্রেজেন্টেড বাই অ্যারিস্টো ফার্মা লিমিটেড। আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানান প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই বিশেষ আয়োজন। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে সাথে আছি আমি ডাক্তার সিদ্রা ইকবাল। আমাদের এই আয়োজনে থাকছেন দেশবরেণ্য এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞানে দক্ষ চিকিৎসকরা। আজ আমাদের আলোচনার বিষয় ডায়াবেটিস, এর সমস্যা ও প্রতিকার। আলোচনার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে আছেন মেডিসিন, ডায়াবেটিস ও বাতরোগ বিশেষজ্ঞ ডাক্তার সাইফ হোসেন খান মার্ক, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাওয়ার জন্য ফোন করুন 982405 নম্বরে। ডাক্তার সাইফ হোসেন, স্বাগত জানাচ্ছি আপনাকে ডক্টরস অন কলে। ধন্যবাদ। আজ কথা বলছি ডায়াবেটিস নিয়ে এবং ইতিমধ্যে অনেকবারই আমরা ডায়াবেটিস নিয়ে কথা বলেছি, কেননা ডায়াবেটিস নিয়ে আসলে কথা বলতেই হবে। এমনই একটি রোগ যা আসলে আমাদের সারা দেশে বলি বা সারা পৃথিবীতে সবারই একটা কমন সমস্যা, ঘরে ঘরে ডায়াবেটিস। তো একটু শুরু করতে চাই, যদি কারো ডায়াবেটিস হয়ে থাকে সেক্ষেত্রে কি কি লক্ষণ আপনারা পেয়ে থাকেন? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। ডায়াবেটিস, যেটা আপনি বললেন যে ডায়াবেটিস খুবই কমন একটা রোগ এবং আমাদের দেশেও কিন্তু এই মুহূর্তে অনেক ডায়াবেটিক পেশেন্ট। তো কতগুলো লক্ষণ অবশ্যই আমাদেরকে মাথায় রাখা উচিত, যেটা দেখলে আমরা চিন্তা করতে পারবো যে তার ডায়াবেটিসের লক্ষণ হয়তো আছে। এর মধ্যে অন্যতম একটি যে হঠাৎ করে সে অনুভব করছে যে খুব টায়ার্ড ফিল করছে বা খুব ক্লান্তিবোধ, আমরা মেডিকেলের ভাষায় যেটাকে বলি ফ্যাটিক। এরকম যদি দেখা যায় যে সে খুব টায়ার্ড ফিল করে, ক্লান্তি বা স্বাভাবিক কাজকর্ম দেখা যাচ্ছে সে করতে পারছে না, এটা কিন্তু ডায়াবেটিসের একটা কমন লক্ষণ হিসেবে আমরা দেখি। এর পাশাপাশি অনেক সময় আমরা দেখি যে হঠাৎ করে তার খুব বারবার পানি পিপাসা পাচ্ছে, তাহলে সে খুব ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে, মানে পানি শূন্যতা অনুভব করছে, বারবার মনে হচ্ছে তার পানি খাওয়া উচিত, গলাটা বেশ হচ্ছে যে শুকিয়ে যাচ্ছে। এরকম যদি হয় সেক্ষেত্রে আমরা চিন্তা করি যে না, এটা ডায়াবেটিসের একটা লক্ষণ হতে পারে। অনেকে আবার বলে যে তার ঘন ঘন প্রস্রাব হচ্ছে, তাহলে তার বারবার বাথরুমে যেতে হচ্ছে, ওয়াশরুমে যেতে হচ্ছে, তার বারবার এরকম দেখা যাচ্ছে যে এরকম তার যদি দেখা যায় সেক্ষেত্রে এটা একটা ডায়াবেটিসের লক্ষণ হতে পারে। আবার অনেকে বলে যে তার বারবার ক্ষুধা লাগে, এরকম দেখা যাচ্ছে যে রাতে কিন্তু অনেকে উঠে খেতে চায়, এরকম হয়ে যায়। এবং আমরা যেটা বলি অনেক সময় সুগার ক্রেভিং, অনেক সময় তার কাছে বারবার মিষ্টি খাওয়ার একটা আগ্রহ বেড়ে যায় বা এরকম মিষ্টি জাতীয় খাবার খাওয়ার প্রতি, বা বারবার ক্ষুধা, কারণ বডি চাচ্ছে যে তার এরকম বারবার তার গ্লুকোজটা চায় এরকম টাইপের। মিষ্টির বিষয় আমি একটু বলতে চাচ্ছিলাম, অনেকে হচ্ছে কি মিষ্টি খান না, বলে থাকেন যদি মিষ্টি খাই ডায়াবেটিস হবে। আসলে কি বিষয়টা তাই যে মিষ্টি খেলে ডায়াবেটিস হয়? না, ব্যাপারটা একটু ভিন্ন। ব্যাপারটা হচ্ছে যে ডায়াবেটিস হওয়ার পরে মিষ্টি খেতে ডক্টররা বা চিকিৎসকরা নিষেধ করেন, যে যেহেতু ব্লাড সুগারটা এমনিতেই বাড়তি থাকে, সেক্ষেত্রে মিষ্টি জাতীয় খাবার বা যেগুলো খাবার মিষ্টি বা গ্লুকোজের পরিমাণ বেশি থাকে সেগুলো খেলে তো অবভিয়াসলি ব্লাড সুগার বেড়ে যাবে, তো সেক্ষেত্রে সেটা নিষেধ করে। কিন্তু অনেকে সেটা মনে করেন যে বেশি বেশি মিষ্টি জাতীয় খাবার খেলে ডায়াবেটিস হয়ে যাবে, ব্যাপারটা কিন্তু তা নয়। তার যদি দেখা যায় যে ডায়াবেটিস হয়, সেটা হয়ে গেছে, তখন সেক্ষেত্রে তার মিষ্টি জাতীয় খাবার। এখানে কি কোনো বয়সের সীমাবদ্ধতা আছে কিনা ডায়াবেটিসের জন্য? ডায়াবেটিস এমন একটা রোগ যা দেখে আমরা আফটার 40 বা আফটার 30 অনেকের হয়ে থাকে, তো কোনো রকম বয়সের সীমাবদ্ধতা আছে কিনা যে কারো কি হতে পারে ডায়াবেটিস? ব্যাপারটা হচ্ছে যে ডায়াবেটিস আমরা দুই রকমের সাধারণত পাই, একটা বলি টাইপ 1 ডায়াবেটিস, একটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস। আমরা বেশিরভাগ ক্ষেত্রে যে ডায়াবেটিসগুলো পাই সেটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস। এটা আমরা সাধারণত বয়স্ক বা মিডল এজ যেটা বলি, যে 40 বা তার কাছাকাছি বয়স বা তার উপরে, এরকম বয়সে আমরা সাধারণত এই টাইপ 2 ডায়াবেটিসটা আমরা পাই। তবে আস্তে আস্তে ট্রেন্ড কিছুটা চেঞ্জ হচ্ছে, আমরা এই টাইপ 2 ডায়াবেটিসটাও আরও একটু ইয়াং এইজে, যেমন অনেকের দেখা যাচ্ছে 30-32 এরকমও পেশেন্ট আমরা কিন্তু রেগুলারলি পাচ্ছি, যে তাদের দেখা যাচ্ছে যে এই সময়েই অলরেডি ডায়াবেটিস হয়ে যাচ্ছে। আর আরেকটা যেটা বললাম যে টাইপ 1 ডায়াবেটিস, এটা সাধারণত বেশ অল্প বয়স থেকেই হতে পারে। তো আমরা যেহেতু বেশি টাইপ 2 ডায়াবেটিসটা আমরা বেশি দেখতে পাই, এই কারণে আমরা দেখি যে ওই বয়সে ডায়াবেটিস নিয়ে, কারণ টাইপ 1টা একেবারে ভিন্ন একটা ডায়াবেটিস, সেটা হচ্ছে একেবারে জন্মগত দিক থেকে ডায়াবেটিসটা চলে আসে। টাইপ 2 ডায়াবেটিস যদি আমি এখন যেমন যে বয়সে আছি, আমি কিভাবে বুঝবো যে আফটার 40 আমার ডায়াবেটিসটা হতে পারে? প্রথমত হচ্ছে দুটো জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, যেটা আমরা প্রথমেই আলাপ করলাম যে কিছু লক্ষণের ব্যাপার। তো যদি দেখা যায় যে লক্ষণগুলো ডায়াবেটিসের লক্ষণ, সেরকম যদি লক্ষণ দেখা যায়, এর পাশাপাশি কেউ দেখছে যে তার একটা ক্ষত হলো, ক্ষতটা সহজে শুকাচ্ছে না, বা তার বারবার ইনফেকশন হচ্ছে, বিভিন্ন রকমের সংক্রমণ হচ্ছে, তাহলে এগুলোও একটা ডায়াবেটিসের লক্ষণ। তো এরকম যদি আমরা লক্ষণ দেখি,
তাহলে সেক্ষেত্রে আমাকে চিন্তা করতে হবে যে এটা ডায়াবেটিস হতে পারে। তো সেক্ষেত্রে একজন চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে পারেন, বা কিছু পরীক্ষা আমরা বলি যে রুটিন টেস্টের মতো, যেটা ডায়াবেটিসের পরীক্ষা আছে। তো কিছু কিছু ক্ষেত্রে আমরা ব্লাড সুগার আমরা পরিমাপ করি। তো ব্লাড সুগারের ক্ষেত্রে আমরা যেমন খালি পেটে একটা দেখি, আবার খাওয়ার 2 ঘন্টা পরে খালি পেটে কত সুগারটাকে আপনারা নরমাল ধরে থাকেন? সাধারণত আমাদের হচ্ছে যে 6 এর নিচে যখন থাকে এরকম, তখন তো আমরা একটা স্টেজিং করি। একটা হচ্ছে যে ডায়াবেটিস মানে একদমই নেই, নরমাল। আর একটা হচ্ছে যে প্রি ডায়াবেটিস বা ডায়াবেটিসের আগের স্টেজ, যেটা আমরা খালি পেটে বলি যে 6.1 থেকে 7। তো এরকম যদি থাকে তাহলে আমরা ধরে নিতে পারি যে তার হচ্ছে যে ডায়াবেটিসের পূর্ববর্তী অবস্থায় আছে। তাহলে তাকে এখনই সতর্ক হয়ে যেতে হবে যে না, এখন আমাকে সতর্ক হতে হবে, সামনে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা খুব বেশি। প্রি ডায়াবেটিসের একটা স্টেজ এসে আছে। আমি প্রি ডায়াবেটিস নিয়ে একটু কথা বলবো, তবে সময় হচ্ছে একটি বিরতির পর আবারও ফিরছি আলোচনায়। দর্শক, ডক্টরস অন কল প্রেজেন্টেড বাই অ্যারিস্টো ফার্মা লিমিটেড নিচ্ছে ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত। আপনারা দেখছেন ডক্টরস অন কল প্রেজেন্টেড বাই অ্যারিস্টো ফার্মা লিমিটেড। আজ আমরা কথা বলছি ডায়াবেটিস নিয়ে। ডাক্তার সাইফ হোসেন আছেন আমাদের সাথে। আমরা কথা বলছিলাম বর্ডার লাইন ডায়াবেটিস নিয়ে। তবে তার আগে আপনি বলছিলেন যে ডায়াবেটিস হচ্ছে আমরা পরিমাপ করতে পারি। তো পরিমাপ করবার জন্য খালি পেটে ডায়াবেটিসটা কত ঘন্টা আসলে আমার খালি পেটে থাকতে হবে? আমরা যেটা বলি যে সাধারণত ওভারনাইট ফাস্টিং থাকতে হবে। যে আমরা আগের রাতে যেটা হলো যে সে যখন লাস্ট তার ডিনার যেটা করেছে, ডিনারটা করার পরে এরপরে থেকে সে আর কিছু খাবে না। পরের দিন সকালে উঠে সে আর্লি মর্নিংয়ে সে বিফোর ব্রেকফাস্ট সে হলো যে তার এই ব্লাড সুগারটা পরিমাপ করে ফেলতে হবে। আর এর পাশাপাশি আমরা যেমন আরেকটা জিনিস দেখি যে খাওয়ার 2 ঘন্টা পরে ব্রেকফাস্ট যেটা, তো এই ক্ষেত্রে যেটা দেখা যায় যে একটা সুগার খাওয়ার পরে এরপরে তার 2 ঘন্টা পরে আবার ব্লাড সুগার চেক করতে হয়। দুটার সমন্বয়ে আমরা তখন দেখি যে তার ডায়াবেটিস, একটা হচ্ছে খালি পেটে, একটা হচ্ছে খাওয়ার 2 ঘন্টা পরে। তো দুইটার একটা নির্দিষ্ট রেঞ্জ আছে, সেই রেঞ্জের যদি অ্যাবভ হয়ে যায়, বেশি হয়ে যায়, তখন আমরা এটাকে ডায়াবেটিস ধরে নিতে পারি। আচ্ছা, আমরা বর্ডার লাইন ডায়াবেটিস নিয়ে বলছিলাম, বা প্রি ডায়াবেটিস যে স্ট্যাটাসটা সেটা নিয়ে কথা বলছিলাম। তো প্রি ডায়াবেটিক যারা রয়েছেন তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? তারা আসলে কি করবেন এখন? হ্যাঁ, এটা তো প্রি ডায়াবেটিসটা হচ্ছে তাদের জন্য একটা ওয়ার্নিং বা সতর্কবার্তা। তো সেটা যদি ধরা পড়ে, এটা তার জন্য এটা তাকে অবশ্যই সতর্ক হয়ে যেতে হবে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকের দেখা যায় যে এই অবস্থাতেই হয়তো সারা জীবন পার হয়ে যেতে পারে যদি সে সতর্ক থাকে। তো তার এটা কখনো হয়তো ডায়াবেটিস পর্যন্ত যাবেই না। তো সেক্ষেত্রে আমরা যেটা বলি যে তার লাইফস্টাইল মডিফিকেশনটা খুব ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে তাকে যদি দেখা যায় অনেকে একটু ওভারওয়েট থাকে, সেক্ষেত্রে ওয়েটটা একটু কমিয়ে নিয়ে আসতে হবে, ওজনটা কমাতে হবে। নিয়মিত হাঁটা, যেটা আমরা বলি নিয়মিত হাঁটা চলা করাটা, তাহলে এটাও একটা খুব জরুরি। নিয়মিত হাঁটা চলা, এক্সারসাইজ এরকম। তারপরে খাদ্য অভ্যাসেও কিছু পরিবর্তন আনতে হবে। যেমন কিছু কিছু খাবার যেগুলোকে আমরা বলি যে অনেক বেশি সুগার বেড়ে যায়, তাহলে এরকম খাবারগুলো যদি সে জেনে থাকে, জানতে পারে, সেগুলো যদি সে পরিমিত পরিমাণে খায়, ওইরকম ভাবে যদি সে লাইফস্টাইল মডিফিকেশন একটা কোয়েশ্চেন করছি যে ডায়াবেটিস বা প্রি ডায়াবেটিস স্টেজ জানার পর থেকে অনেকে ওভার কনসার্নিং স্ট্যাটাসেও দেখা যায় যে তারা হচ্ছে ভাত খাওয়া ছেড়ে দেন, তার পরিবর্তে রুটি খাচ্ছেন, ওটস খাচ্ছেন, বা অন্যান্য অনেক, যেমন চিয়া সিডস বের হয়েছে এখন ডায়াবেটিস কমানোর জন্য হচ্ছে প্রতিনিয়ত খালি পেটে হচ্ছে রোগীরা চিয়া সিডস ব্যবহার করছেন। এই ব্যাপারে আপনার কি মতামত রয়েছে যে এগুলো আসলে কি ডায়াবেটিসের নিয়ন্ত্রণের জন্য কাজে দেয় কিনা? এগুলোর সবগুলোরই কিছু কিছু ভূমিকা আছে, অবশ্যই এটা অস্বীকার করার কোনো উপায় নেই। তবে এমনও না যে একদম পুরোপুরিভাবে খুবই স্ট্রিক্ট কন্ট্রোলে যেতে হবে। একটা নির্দিষ্ট কন্ট্রোলে যদি থাকে, একটা নিয়মিত একটা খাদ্য অভ্যাস, নিয়মিত একটা মানে সঠিক সময় ঘুম, সঠিক সময়ে খাবার খাওয়া, এগুলো যদি মাপ করতে পারে, তাহলে অধিক সতর্কতার দরকার নেই। অনেক সময় আমরা অনেক রোগী পাই যে দেখা যাচ্ছে এত বেশি তারা স্ট্রিক্ট কন্ট্রোল করে ফেলছে যে তার ব্লাড সুগার লো হয়ে গেছে। এবং আমরা কিন্তু জানি যে ব্লাড সুগার বেশি লো হয়ে গেলে তখন কিন্তু শরীর অনেক খারাপ লাগে, অনেক সময় অনেক মানে ক্লান্তি বোধ লাগে, কাজ করার অভ্যাস ওইরকম পাচ্ছে না। আবার দেখা যাচ্ছে এত ব্লাড সুগার লো হয়ে যাচ্ছে, সে তার রেগুলার যে এক্সারসাইজ। আমি এই বিষয়ে দর্শকদের একটু সতর্ক করতে চাই যে ব্লাড সুগার আসলে লো হয়ে গেলে সেটা অ্যালার্মিং একটা সাইন। ব্লাড সুগার যদি খুব হাই হয়েও যায়, সেক্ষেত্রে সেটা আসলে তেমনটা অ্যালার্মিং নাও হতে পারে। হঠাৎ করে ডায়াবেটিস পেশেন্টরা কিন্তু হচ্ছে জ্ঞান হারিয়ে ফেলেন বা অজ্ঞান হয়ে যান। তখন তাৎক্ষণিকভাবে যারা আশেপাশে থাকেন তারা আসলে প্রথমে চেষ্টা করেন যে ডায়াবেটিস কত আসলে সেটা চেক করি। তবে সেই মুহূর্তে সুগারটা খাইয়ে দেওয়াটা সবচেয়ে বেস্ট অপশন, কারণ সেই মুহূর্তে যদি ডায়াবেটিস বেড়েও যায় সেটা ততটা এফেক্ট করবে না, বাট তার ডায়াবেটিস যদি কমে যায় সে কিন্তু আসলে একেবারে বলতে পারি আমরা তাকে মৃত্যুর ঝুঁকিও রয়েছে। আচ্ছা, আমরা একটু ডায়াবেটিসের জটিলতাগুলো নিয়ে একটু কথা বলতে চাই। কি কি জটিলতা আপনারা পেয়ে থাকেন ডায়াবেটিসে? ডায়াবেটিসের ক্ষেত্রে দেখা যায় যে ব্লাড সুগার যখন আমাদের শরীরে বেড়ে যায় এবং সেটা যখন ক্রমাগত বাড়তেই থাকে, আমাদের শরীরের কিছু নির্দিষ্ট অঙ্গ প্রত্যঙ্গ আছে যেখানে ডায়াবেটিসটা বেশি অ্যাটাক করে। তো এর মধ্যে অন্যতম হচ্ছে আমাদের হার্ট
বা হার্টের সাথে ব্রেইনেরও একটা সম্পর্ক আছে, মানে আমরা যেটা বলি মেডিকেলের ভাষায় কার্ডিওভাস্কুলার সিস্টেম, সেখানে ইনভলভমেন্টটা হয়। এর পাশাপাশি যেমন কিডনিতে দেখা যায় যে ব্লাড সুগার বাড়ার কারণে কিডনিতে বিভিন্ন রকমের সমস্যা হতে পারে। আবার আমাদের যে নার্ভ বলি আমরা, বা বাংলা ভাষায় যে রগ বলে বা স্নায়ু বলে, সেখানেও কিন্তু ইনভলভমেন্ট হতে পারে। আরেকটা হচ্ছে চোখেও দেখা যায় যে ব্লাড সুগার জমে অনেক রকমের সমস্যা হতে পারে। তো এই সব রকমের সমস্যা বিভিন্ন রকমভাবে প্রকাশিত হতে পারে, এগুলো আমরা কমনলি পেয়ে থাকি। আচ্ছা, এই হচ্ছে ডায়াবেটিসের জটিলতাগুলো নিয়ে আমি আরও প্রশ্ন করব। সময় হচ্ছে আরেকটি বিরতির পর আবারও ফিরছে। দর্শক, ডক্টরস অন কল প্রেজেন্টেড বাই অ্যাস্ট্রো ফার্মা লিমিটেডের নিচে ছোট্ট একটি বিরতি, যমুনা টেলিভিশনের সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত ডক্টরস অন কল প্রেজেন্টেড বাই অ্যাস্ট্রো ফার্মা লিমিটেডে। কথা বলছি ডায়াবেটিস নিয়ে, এবং এই আপনাদের কোনো প্রশ্ন যদি থেকে থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন 982405 নাম্বারে। সাথে আছেন ডাক্তার সাইফ হোসেন। আমরা ডায়াবেটিস নিয়ে যে কথাগুলো বলছিলাম, আপনি জটিলতা নিয়ে বলছিলেন। ডায়াবেটিস একটা কমন জটিলতা এখন আমি যেগুলো দেখতে পাচ্ছি, হয়তো আপনারাও পাচ্ছেন, সেটা হচ্ছে হাত পা পেকে যাওয়া, বিশেষ করে নখের যে দিকগুলো রয়েছে সেখানে পেকে যাচ্ছে অনেকে, অথবা ক্ষত। তো আমরা জানি ডায়াবেটিস হলে শুকানো এমনি একটা টাফ। তবে আমাদের মায়েরা যারা রয়েছেন তারা কিন্তু প্রতিনিয়ত কাজ করেন, হাত দিয়ে কাজ করছেন, পানি ধরছেন, সেই জায়গাগুলো কিন্তু ফুলে যায়। এরকম কেসেস কিন্তু আছে। তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? তারা আসলে কিভাবে এটা নিয়ন্ত্রণ করবে? যেটা বললাম যে ডায়াবেটিসের ক্ষেত্রে আমাদের যে হাতে পায়ের যে নার্ভগুলো আছে সেগুলোতে খুব কমনলি ইনভলভমেন্ট হয়। আমরা বলি যে পেরিফেরাল নার্ভ বা পেরিফেরাল নিউরোপ্যাথি। তো ওইখানে যে ছোট ছোট রগগুলো বা নার্ভগুলো দেখা যায় যে সেগুলো মানে কিছুটা ড্যামেজ হয়ে যায়, ক্ষত হয়ে যায়। তো সেটা হওয়ার কারণে তাদের কিন্তু ওইখানকার যে অনুভূতিগুলো, কারণ আমাদের নার্ভগুলো তো আমাদের অনুভূতি দেয়, সেই অনুভূতিগুলো কিন্তু তারা আস্তে আস্তে কম পেতে থাকে। তো যার কারণে আমরা যেমন কোনো একটা হালকা কিছু লাগলে আমরা সেই অনুভূতিটা টের পাই, বা কোনো কিছু একটা যদি খোঁচা লাগে তাহলে আমরা সাথে সাথে এটা আমরা হাত সরিয়ে নিই। তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে সেই অনুভূতিটা আস্তে আস্তে কমে যায়। তো সেখান থেকে দেখা যায় যে অনেক সময় একটা ক্ষত হওয়ার সুযোগ থাকে, অনেক সময় কোনো একটা ধারালো কিছু ধরলো বা ধারালো কিছু একটা লাগার সাথে সাথে কেটে গেল, তখন কিন্তু সেই ক্ষতটা সহজে শুকাতে চায় না। সেটা হাতের ক্ষেত্রেও হতে পারে, পায়ের ক্ষেত্রেও হতে পারে। আবার যেটা হয় যে ডায়াবেটিসের রোগীদের অনেক সময় দেখা যায় যে ইনফেকশন হওয়ার চান্সটা খুব বেশি থাকে, যেহেতু তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলকভাবে কম। তো অনেক সময় দেখা যায় যে নখের যে চারপাশে অনেক সময় পানি জমে থাকে, তো সেখান থেকে দেখা যায় যে অনেক সময় ফাঙ্গাস ইনফেকশন হতে পারে, ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে। সেখান থেকে কিন্তু ওই ইনফেকশনটা সহজে যেহেতু ক্ষত শুকাতে চায় না, সেখান থেকে দেখা যায় অনেক সময় পুজ সৃষ্টি হয় ওই ইনফেকশনটা থেকে। তো এই কারণে এই ব্যাপারগুলোতে খুব সতর্ক থাকতে হবে যে যখন এরকম ডায়াবেটিসের রোগীদের এরকম যখন হাত পায়ের নার্ভগুলোতে সমস্যা থাকে, তখন হচ্ছে যে এই যে পুজ জমে গেল বা হাত পেকে গেল, তখন কিন্তু দীর্ঘদিন দেখা যায় অ্যান্টিবায়োটিক খেতে হচ্ছে। কিন্তু ডায়াবেটিস যদি কন্ট্রোলে না হয় তারপরে কিন্তু অ্যান্টিবায়োটিক কাজ করে না। রাইট, এটাই হচ্ছে মানে আমরা যেটা বলি যে মানে চিকিৎসার অন্যতম অংশ হচ্ছে আগে ডায়াবেটিসটা কন্ট্রোল করতেই হবে। কারণ ডায়াবেটিস কন্ট্রোল না হলে ওখানে যদি ব্লাড সুগার জমতে থাকে বা এরকম হতেই থাকে, তখন কিন্তু ইনফেকশন আরো বেশি এখানে গ্রো করবে। তো যতই আমি ভালো অ্যান্টিবায়োটিক দেই বা যতই আমি দীর্ঘ সময় ধরে অ্যান্টিবায়োটিক চালাচ্ছি, সেই ইনফেকশনটা কিন্তু দর্শকদের এবং অনেক রোগীদের এই ভুল ধারণা কিন্তু রয়েছে যে ডাক্তারের কাছে গিয়েছি, অ্যান্টিবায়োটিক আমাকে হাতের পুজের জন্য বা হাতের জন্য দিয়েছে বা অন্যান্য যে প্রবলেমসগুলোর জন্য দিয়েছে, তবে আমার ঘাটা শুকাচ্ছে না। তবে তারই পাশাপাশি যে ডায়াবেটিসটাও কন্ট্রোল করবার কথা ছিল বা ডায়াবেটিসটার কন্ট্রোল হচ্ছে না, এই বিষয়ে কিন্তু আমরা তেমনটা নজরদারি করি না। তখন আবার আমরা আরেকজন ডক্টরের কাছে যাই এবং হচ্ছে অন্য মেডিসিন চাই, যে আসলে মেডিসিনে কাজ হচ্ছে না। এবার একবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। তরুণদের জন্য একটু আমরা কথা বলতে চাই। যারা তরুণ রয়েছে তাদের মধ্যে কিন্তু টাইপ 2 ডায়াবেটিস এখন পাচ্ছি, আপনিও বললেন তাই। তো তরুণদের যে লাইফস্টাইল, এখন রাতে দেরি করে ঘুমানো বা হচ্ছে সকালবেলা নাস্তা না করা বা সকালবেলা জাঙ্ক ফুডস দিয়ে নাস্তা শুরু করা, এইগুলোর প্রভাব আসলে কেমন? অবশ্যই অনেক বেশি প্রভাব। কারণ যেটা বললাম যে ডায়াবেটিসের ক্ষেত্রে ডিসিপ্লিন খুবই ইম্পর্টেন্ট, এবং এক্ষেত্রে নিয়ন্ত্রিত আমার যদি একটা জীবন অভ্যাস না থাকে, লাইফস্টাইল না থাকে, এর সাথে সঠিক সময় ঘুমানো, সঠিক সময় খাবার, সেইগুলো সবগুলোই কিন্তু আমাদের বডি চায়। আমার বডি কিন্তু একটা নির্দিষ্ট ক্লকের মতো করে ঘুরছে। তো তার বাইরে যদি আমি দেখা যাচ্ছে যে আমি যদি সঠিক সময় ঘুমাচ্ছি না, আমি হয়তো 6-7 ঘন্টাই ঘুমাচ্ছি, সেটা পরের দিকে, কিন্তু আমার বডি চাচ্ছে যে সঠিক সময় ঘুমানোটা। তো সেটা কিন্তু আমার বডির সেই স্ট্রেসটা ফিল করছে। এবং দেখা যায় যে যখন আমরা এরকম স্ট্রেসে থাকি বা এরকম একটা অনিয়ন্ত্রিত লাইফস্টাইলে থাকি, বডিতে কিছু স্ট্রেস হরমোন রিলিজ পায় বা এরকম হয়, সেই স্ট্রেস হরমোনগুলো কিন্তু ব্লাড সুগার বাড়ায়।
তো তাহলে এগুলো সবই কিন্তু আমাদেরকে একটা লম্বা সময় পরবর্তীতে দেখা যায় যে ডায়াবেটিসের দিকে নিয়ে যাচ্ছে। আরেকটা যেটা আপনি বললেন যে জাঙ্ক ফুড, আমরা এখন দেখা যাচ্ছে যে জাঙ্ক ফুডের প্রতি অত্যধিক ঝুঁকে পড়ছি। সেটা কিছুটা হয়তো এখন অনেক ফাস্ট ফুড অনেক বেশি অ্যাভেলেবল, আবার আমরা এখন যেহেতু খুব বিজি হয়ে গেছি, লাইফস্টাইল আমাদের এত রাশ যে আমাদের ওইভাবে আলাদা করে খাওয়ার সময় পাওয়া যাচ্ছে না। তো দেখা যাচ্ছে তখন আর কোনো সময় নেই, বা রেডি মিল একটা দেখা যাচ্ছে যে এরকম খেয়ে ফেলতে হচ্ছে। তো এগুলো পরবর্তীতে এগুলো আমরা যখন প্রসেসড ফুডগুলো খাচ্ছি, প্রসেসড ফুডগুলো কিন্তু আমাদের ব্লাড সুগারকে বাড়া দিতে পারে। তো এই জিনিসগুলো আমাদের মনে হয় যে অবশ্যই এখন থেকেই সতর্ক থাকা উচিত, এবং বিশেষ করে যাদের দেখা যাচ্ছে যে ফ্যামিলি হিস্ট্রি আছে, দেখা যাচ্ছে যে বাবা মা যাদের ডায়াবেটিস আছে, তখন তাদের কিন্তু পরবর্তী জেনারেশনে অনেক অল্প বয়সে কিন্তু ডায়াবেটিস, অবশ্যই খুব, যদি বাবা মার দুজনেরই ডায়াবেটিস থাকে, ফ্যামিলি হিস্ট্রি থাকে, তাদেরকে তো হচ্ছে রেড ফ্ল্যাগ আমরা আগে থেকে বলে দিতে পারি যে হচ্ছে খুবই সতর্ক থাকতে হবে, কারণ তাদের ডায়াবেটিস হওয়ার প্রবণতাটা আসলেই অনেক বেশি। পাশাপাশি আরেকটা কথা জানতে চাচ্ছি, এখন যে বর্তমানে বাজারে যে সফট ড্রিঙ্কস গুলো পাওয়া যায়, তাতে কিন্তু প্রচুর হচ্ছে প্রিজারভেটিভস এন্ড সুগার কন্টেনিং যে প্রোডাক্টস গুলো রয়েছে, ডায়াবেটিস বাড়ানোর জন্য যা যা উপাদান আসলে দরকার সবই রয়েছে। তো এই ব্যাপারে একটু জানতে চাই, কারণ তরুণদের মধ্যে এই যে যদি বলি সফট ড্রিঙ্কস ছাড়া আসলে আমাদের চলেই না, এমন একটা বিষয়, এটা কতটুকু ভালো বা ক্ষতিকর? না, অবশ্যই এটা তো অবশ্যই ক্ষতিকর, কারণ এগুলো যেগুলো তৈরি হচ্ছে ওখানে যেসব উপাদানগুলো থাকছে সেগুলো বেশিরভাগই প্রসেসড। তো এগুলো দেখা যায় যে এমন কিছু সুগার, রিফাইন্ড সুগার দিয়ে তৈরি করা হচ্ছে, যেগুলো আমরা বলি যে এদের গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক বেশি। গ্লাইসেমিক ইন্ডেক্স মানে হচ্ছে যে যেটা আপনি খাওয়ার পরে ব্লাড সুগার অনেক বেশি হাই করে দিতে পারে। তো আপনি যদি দেখেন যে অন্যান্য খাবারের সাথে এই সফট ড্রিঙ্কসগুলোর কম্প্যারিজন করেন, তাদের গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক অনেক বেশি হাই। মানে এক একটা কোক বা যে কোনো একটা সফট ড্রিঙ্কসের মধ্যে যে পরিমাণ সুগার মিশাতে হয়, সেটা দেখা যায় যে ব্লাড সুগার অনেক বেশি বাড়িয়ে দিবে। তো এটা যদি আমরা পারসিস্টেন্টলি খাই, তাহলে তো অবশ্যই হবে। কিছু কিছু সফট ড্রিঙ্কস আছে, হেলদি ড্রিঙ্কস বানানো হয় বা এরকম, এটা অবশ্যই কিছু বাজারে কিছু ভালো হেলদি ড্রিঙ্কস আছে, বাট বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে ওগুলো কিন্তু লম্বা সময়ের জন্য আমাদের স্বাস্থ্যের জন্য ভালো নয়। আচ্ছা, আপনি যেটা বললেন ব্লাড সুগার হাই করে দেয়, ব্লাড সুগার হাই হয়ে গেলেও যে হচ্ছে আমাদের মধ্যে হাইপার অ্যাক্টিভিটিও বেড়ে যায়, এবং সুগারের উপর কিন্তু অনেক কিছুই কিন্তু নির্ভর করে। যেমন যেটা বলছিলাম যে সুগার অ্যাক্টিভিটি বেড়ে গেলেও আমরা কিন্তু হাইপার থাকি। রাতের বেলায় যদি হচ্ছে একেবারে শেষের দিকে যখন খাবারটা খাই, আমরা কিন্তু তখন ঘুমাতে যাওয়ার সময় অনেকে বলে ঘুম আসছে না, ওই যে সুগার হাইপার অ্যাক্টিভিটিটা যখন বেড়ে যায়, তারপর হচ্ছে আমাদের যে ব্রেনের মধ্যে অ্যাক্টিভিটিটা বেড়ে যায়, তখন কিন্তু আসলে ঘুমটা তেমন করে আসে না, তখন সময়টা আমরা হচ্ছে ওই মোবাইলের মধ্যে দিয়ে পার করতে চাই। আচ্ছা, যে কথাগুলো বললেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার সাইফ হোসেন আপনাকে। খুব সুন্দর করে আসলে আমাদের দর্শকদের উদ্দেশ্যে বললেন ডায়াবেটিস আসলে কি, ডায়াবেটিসের লক্ষণগুলো কি, জটিলতাগুলো কি। অসংখ্য ধন্যবাদ। আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে দুটো লাইন বলতে চান, আমরা একটু জানতে চাই। জি, আমি এটা একটাই জিনিসই বলবো যে ডায়াবেটিস যেহেতু আমাদের দেশে দিন দিন বেড়েই চলছে, এবং এটা আরও সামনের দিকে বাড়বে, তো আশা করি যে আমাদের যদি এখন থেকেই সতর্ক হতে পারি, এখন থেকেই যদি আমাদের লাইফস্টাইলটায় আমরা কিছু ছোট ছোট পরিবর্তন, একটু নিয়মিত হাঁটা, সঠিক সময় খাওয়া, একটু যেগুলো খাবারে ব্লাড সুগার বেড়ে যায় সেগুলো একটু পরিহার করা, এই ছোট ছোট পরিবর্তনগুলো করতে পারলেই কিন্তু আমরা অনেকাংশেই কিন্তু ডায়াবেটিসকে আমরা প্রতিরোধ করতে পারবো, এবং ডায়াবেটিস প্রতিরোধ করতে পারলে ওই ডায়াবেটিস জটিলতা থেকে আমরা কিন্তু রক্ষা করতে পারবো। অর্থাৎ লাইফস্টাইল মডিফিকেশন করলে অবশ্যই আমরা হচ্ছে ডায়াবেটিস থেকে রক্ষা পেতে পারবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। দর্শক, এই ছিল ডক্টরস অন কল প্রেজেন্টেড বাই অ্যাস্ট্রো ফার্মা লিমিটেডের আজকের আয়োজন। যমুনা টেলিভিশনের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের।